গাইনোকোলজিক্যাল ক্যান্সার চিকিৎসায় ডায়েট আর নিউট্রিশন যে আউট অফ সিলেবাস টপিক উপেক্ষা করলে চিকিৎসার সাফল্যই প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। ঘটা করে ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট লিস্ট নিয়ে যান সবাই, ব্যাস, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। খাতায় লেখা ডায়েট আর প্র্যাকটিক্যাল জীবনে কি হয়, দুটোর মাঝে বিস্তর তফাৎ। গাইনোকোলজিক্যাল ক্যান্সারের চিকিৎসায় আমরা সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন সব নিয়ে পেশেন্ট ডাক্তার ব্যস্ত। এদিকে এমন এক জিনিস আছে যেটা চোখের সামনে থেকেও আমরা দেখি না, যেন আউট অফ সিলেবাস, অথচ যা উপেক্ষা করলে চিকিৎসার সাফল্যই ধুলোয় মিশে যেতে পারে, তা হলো ডায়েট আর নিউট্রিশন। আজকের এই আউট অফ সিলেবাস ভিডিওতে এই ব্লাইন্ড স্পট সরাসরি আলোর নিচে। আমি গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি নিয়ে কাজ করি, বছরের পর বছর ধরে ওভারিয়ান, ইউটেরাইন এবং সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্টদের চিকিৎসা করতে গিয়ে একটা জিনিস বারবার আমার চোখে পড়ছে। কিছু পেশেন্ট ভালো সার্জারি, ভালো কেমোথেরাপির পরেও পিছিয়ে পড়ছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে কারণটা হলো নিউট্রিশনের দিকে সময় মতো নজর না দেওয়া। এই লেখা শুধু এই একটা কারণে, যাতে আপনি এই ফাঁদে না পড়েন। আজকের রোড ম্যাপ। প্রথমত, ডায়াগনোসিসের অনেক আগে থেকেই নিউট্রিশনের সমস্যা শুরু হয়ে যায়, এবং সেটা কেন আমরা দেখতে পাই না, বুঝি না। দ্বিতীয়ত, চিকিৎসার প্রতিটি স্তরে, ডায়াগনোসিস, সার্জারির আগে পরে, যদি কেমোর দরকার হয় তখন ঠিক কি কি খাওয়া উচিত এবং কতটুকু। তৃতীয়ত, কোন কোন ভুল ধারণা এবং ফুড ফ্যাট আসলে পেশেন্টের ক্ষতি করে যাচ্ছে। চতুর্থত, চিকিৎসা শেষ হওয়ার পরেও কেন নজর রাখা বন্ধ করা যাবে না। ভিডিওর শেষে আপনার হাতে থাকবে একটা প্র্যাকটিক্যাল চেকলিস্ট, যেটা আপনি প্রতিটি ডাক্তারি ভিজিটে নিজেই ব্যবহার করতে পারবেন। যে সমস্যা চোখে দেখা যায় না, ধরুন এক পেশেন্ট, তার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছে, সার্জারির তারিখও ঠিক হয়েছে, ফ্যামিলি ব্যস্ত ডাক্তারের সঙ্গে স্ক্যান, ওষুধ আর ডায়াগনোসিসের জন্য, একদল ছুটছেন ইন্স্যুরেন্সের জন্য, একদল পেশেন্টের জন্য মুসুম্বি আর বেদানা নিয়ে এসেছেন, কিন্তু কেউ জানছেন না এই পেশেন্টের শরীরের ভেতরের মাংসপেশি বা মাসেলের পরিমাণ অনেকদিন ধরেই আস্তে আস্তে কমে গেছে। বাইরে থেকে মোটাসোটা দেখাচ্ছে, কথাবার্তায় তিনি প্রাণবন্ত, দুদিন আগে তিনি সারা বাড়ির জন্য মাছের ঝোল ভাত রান্না করেছেন, কিন্তু ভেতরে চলছে মাংসপেশির নিঃশব্দ ক্ষয়, ডায়াগনোসিসের অনেক সপ্তাহ আগে থেকে। এর বৈজ্ঞানিক নাম সার্কোপিনিয়া। শুধু ফলের রস, হরলিক্স আর হেলথ ড্রিঙ্ক খেয়ে এই যুদ্ধে জেতা সম্ভব নয়। আমেরিকান ক্যান্সার সোসাইটি, আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল অঙ্কোলজি বা অ্যাসকো এবং ইউরোপিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম সকলেই সকাতর আবেদন জানিয়েছেন যাতে ক্যান্সার পেশেন্টের সঙ্গে ডায়েট, শারীরিক অ্যাক্টিভিটি ছাড়াও আরো সর্বাঙ্গীন নানা ধরনের প্রচেষ্টায় সামিল হন ডাক্তার এবং পেশেন্ট। এবং 2025 সালে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে হওয়া 23টি আলাদা রিসার্চের একসঙ্গে বিশ্লেষণ বা মেটা অ্যানালাইসিস জানাচ্ছে, যদি এই আভ্যন্তরীণ নিউট্রিশনের দিকে প্রথম থেকেই নজর না দেওয়া হয়, তাহলে পেশেন্টের অবস্থা 3.7 গুণ বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসায় সাড়া মেলে কম, 3.7 গুণ। ভেবে দেখুন, সংখ্যা ছোট নয়। এত কিছু সাবধানতা থাকতেও বেশিরভাগ ক্যান্সার ক্লিনিক এবং পেশেন্টের ফ্যামিলি সময় থাকতে নজর দেন না পেশেন্টের যথাযথ পুষ্টির দিকে। পুষ্টি মানে শুধু খাওয়া নয়, ঠিকঠাক খাওয়া। যতদিনে স্পষ্টতই পেশেন্টের শরীর স্বাস্থ্য ভেঙে না পড়ছে, ততদিন আগে বিজ্ঞানসম্মত পুষ্টির দিকে খুব কম ক্ষেত্রেই যথেষ্ট নজর দেওয়া হয়। তাহলে কি করণীয়? ডায়াগনোসিসের মুহূর্ত থেকেই পেশেন্টের নিউট্রিশন অ্যাসেসমেন্ট শুরু হওয়া দরকার। আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্ক্রিনিং ফর্ম আছে, যেগুলো পূরণ করলে মাত্র কয়েক মিনিটে বোঝা যায় পেশেন্টের পুষ্টির অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে আজ। আমেরিকান ক্যান্সার সোসাইটি, অ্যাসকো এবং ইউরোপিয়ান এসপেন, তিনটি বিখ্যাত সংস্থাই এটা বাধ্যতামূলক বলে মনে করেন। কিন্তু এখানেই দ্বিতীয় সমস্যাটা আসে। ধরা যাক অ্যাসেসমেন্ট হলো, বোঝা গেল পেশেন্টের নিউট্রিশনের ঘাটতি আছে। এরপর কি খাবেন? বিজ্ঞান মেনে সঠিক উপাদান দিয়ে তৈরি বাড়িতে তৈরি খাবার, নাকি ফার্মেসি থেকে আনা প্রোটিন পাউডার গুলে? কতটুকু খাবেন এবং কোনটা খেলে উপকার হবে আর কোনটা খেলে অজান্তেই বিপদ ডেকে আনছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা না থাকলে সতর্কতাটাই অর্থহীন হয়ে যায়। কি খাবেন, কতটুকু খাবেন এবং কোথায় লুকিয়ে আছে বিপদ? এসপেন গাইডলাইন স্পষ্ট বলছে, ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন প্রতিদিন পেশেন্টের শরীরে প্রতি কিলোগ্রাম ওজনের 30 কিলো ক্যালোরি এনার্জি দরকার। তবে এই এনার্জি চিনি দেওয়া চা, শরবত, সন্দেশ, সাদা ভাত থেকে এলে চলবে না মোটেই। তার সঙ্গে দরকার স্বাভাবিক মানুষের তুলনায় অনেকটা বেশি প্রোটিন। আর এখানেই কবি কেঁদে গেছেন। পেশেন্ট সব খাবেন সযত্নে, শুধু এই প্রোটিনটুকু এড়িয়ে যাবে। আরেকটা ব্যাপার, এই সময় ওজন কমানোর কোনো প্রোগ্রামে ঢোকা একদমই ঠিক নয়। লক্ষ্য একটাই, মাংসপেশি ধরে রাখা এবং যতটা সম্ভব মাংসপেশির ওজন বাড়ানো যায় তা করা। অনেকে ভাবেন দামি ফল, কাজু বা সবজিতেই যথেষ্ট প্রোটিন মেলে, আবার অনেকে
ভাবেন শুধু কচি মাটনের মাংস থেকেই প্রোটিন আসে। দুটোই ভ্রান্ত ধারণা, বাস্তবটা পুরো আলাদা। ফল এবং শাকসবজিতে প্রচুর গুণ আছে, কিন্তু প্রথম সারির প্রোটিন, যাকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন, তা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় একমাত্র প্রাণীজ উৎস থেকে। ডিম, মাছ, মুরগি, দই, ছানা, এই ধরনের খাবারে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পুরোপুরি থাকে। এসেনশিয়াল কেন? আমাদের শরীর এগুলো তৈরি করতে পারে না, বা তৈরি করলেও এত কম তৈরি করে যে তা দিয়ে ঠিকঠাক মতো পুষ্টি ধরে রাখা সম্ভব নয়। যারা নিরামিষাশী তাদের জন্য বিষয়টা আরো একটু জটিল, এবং এখানেই এক অদৃশ্য বিপদ। কিছু ভেষজ প্রোটিনের উৎস যেমন সয়াবিন, ফ্ল্যাক্সিড, এগুলোতে আছে ফাইটোইস্ট্রোজেন। এগুলো হলো গাছের মধ্যে লুকিয়ে থাকা মহিলা হরমোন ইস্ট্রোজেনের মতো কেমিক্যাল, এবং গাইনোকোলজিক্যাল ক্যান্সারে এই ধরনের হরমোন জাতীয় পদার্থ ক্যান্সারকে আরো বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। কোনো রিসার্চ এ নিয়ে ছেড়ে আসবে না, কিন্তু আপনার স্বাস্থ্য আপনার কাছে। যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পেতে হলে চাই কম্বাইন্ড ভেজ ফুড। চালের সঙ্গে ডাল, খিচুড়ি, কিনোয়ার সাথে শাকসবজি, অ্যামারান্থের সাথে নাটস, ছাতুর সাথে ফল, নিতে পারেন মিল্ক এবং হোয়ে প্রোটিন। তাই পেট ভরানো এবং পুষ্টি পাওয়া এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাহলে কি করণীয়? প্রথমত, খাতা কলম নিয়ে হিসেব করে দেখুন প্রতিদিন আপনি কতটুকু প্রোটিন এবং ক্যালোরি খাচ্ছেন। অনকোলজিস্ট ডাক্তার বা ক্যান্সার নিউট্রিশনে অভিজ্ঞ ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন। দ্বিতীয়ত, ভালো পরিমাণ হোল গ্রেন, লেগুম, ফল, সবজি, বাদাম এবং বীজ জাতীয় খাবার রাখুন। তবে সয়াবিন এবং ফ্ল্যাক্সিডের মতো ফাইটোইস্ট্রোজেন সমৃদ্ধ খাবারের বিষয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে নিন। ভালো করে জিজ্ঞাসা করে নিন নিয়মিত চিয়া সিড খাওয়ার ভালো দিক আর মন্দ দিকও। তৃতীয়ত, ডায়েটে রাখুন যথেষ্ট ফাইবার। ফাইবার ছাড়া হঠাৎ কনস্টিপেশন থেকে বাউল অবস্ট্রাকশন তৈরি হতে পারে, এবং সেখান থেকে চিকিৎসার পুরো প্রোগ্রামটাই বিপদে পড়ে যেতে পারে, যে ফাঁদগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে। অ্যাসকোর গাইডলাইন সরাসরি বলছে ক্যান্সার চিকিৎসার সময় কিটোজেনিক ডায়েট, অ্যালকালাইন ডায়েট বা ইন্টারমিটেন্ট ফাস্টিং রীতিমতো বিপজ্জনক হতে পারে। কিন্তু অনেক পেশেন্ট ঠিক এই ব্যাপারগুলোই ফলো করে যাচ্ছেন। কেউ আত্মীয় বা ধর্মগুরুর কথায় রাতারাতি ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন। বংশ পরম্পরায় কয়েক শতক ধরে ননভেজ খাওয়া ফ্যামিলির একটা শরীরকে হঠাৎ ভেজিটেরিয়ান ডায়েটে নিয়ে গেলে লিভার এবং মেটাবলিজম বিভ্রান্ত হয়ে যেতে পারে। আবার উল্টোটাও সত্যি। আর সব থেকে বড় ফাঁদ হলো নানা ধরনের ইমিউন বুস্টার সাপ্লিমেন্ট। সবাই বলছেন সাপ্লিমেন্টগুলো সম্পূর্ণ প্রাকৃতিক, একদম নিরাপদ, কিন্তু 100% নিরাপদ বলে দাবি করার প্রোডাক্টকেই সব থেকে বেশি সন্দেহের চোখে দেখুন। 2024 সালে জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজি এবং এসপেন এবং অ্যাসকো গাইডলাইন বারবার সতর্ক করেছে বৈজ্ঞানিক সাধারণ সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট যে পুষ্টি দেয়, অনেক ইমিউন বুস্টার সাপ্লিমেন্ট সেই পুষ্টিকে ধূলিসাৎ করে দিতে পারে। এবং অনেক সময় পেশেন্ট সাপ্লিমেন্টের দিকে মনোযোগ দিতে গিয়ে স্বাভাবিক খাবারই কমিয়ে দিচ্ছেন, সেটা আরো একটা বড় বিপদ। এই সময় প্লিজ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। চিকিৎসা শেষ মানে নজর শেষ নয়। অ্যাক্টিভ ট্রিটমেন্ট শেষ হওয়ার পরেই যারা ভালো থাকেন তারাই সব থেকে বেশি ফলো আপ মিস করেন, এবং এই সময় তারা ডাক্তারকে জিজ্ঞাসা করতে ভুলে যান এখন কি খাবো, এখন কি করব। মনে রাখুন, চিকিৎসা শেষ হওয়ার 2-3 মাস পরেও শরীরের ভেতরে অনেক ভাঙা কড়া চলতে থাকে। একে বলা হয় রিমডেলিং। এই সময় গোঁজাবিল দিলে চলবে না। হিমোগ্লোবিন, ভিটামিন B12, ভিটামিন ডি, সিরাম আয়রন, রক্তের অ্যালবুমিন, এগুলোর দিকে নজর রাখা দরকার। ভিটামিন ডির অভাব একাই শরীরের ইমিউনিটি দুর্বল করে দেয়। এটাও এক নতুন আবিষ্কার, নিঃশব্দ বিপদ। অনেকে ট্রিটমেন্টের সময় আবার অন্য শহরে, হোটেলে, গেস্ট হাউসে থাকেন। যদি ডাক্তারের পরামর্শ মতো খাওয়া সেখানে সম্ভব না হয় সেটা বলুন। না জিজ্ঞাসা করলে ডাক্তারও বলবেন শুধু শুয়ে বসে থাকলে কি শরীর ছাড়ে? অনেক পেশেন্ট এবং তার ফ্যামিলি মনে করেন ক্যান্সারের চিকিৎসা যখন চলছে এখন শুধু রেস্ট নেওয়াটাই সব থেকে বড় কাজ। এই ধারণা সম্পূর্ণ ভুল, এবং এই ভুল ধারণাই পেশেন্টের মাংসপেশিকে আরো দ্রুত ক্ষয়ের রাস্তায় নিয়ে যায়, আরো জটিল হয় সার্কোপিনিয়া। অ্যাসকো তাদের গাইডলাইনে বারবার বলেছে রেগুলার এরোবিক্স এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজকে মুখে খাওয়া ডায়েটের মতোই সমান গুরুত্ব দিতে হবে। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তাহলে কি করবেন? শুরু করুন একদম ছোট স্টেপে। যারা কখনো ব্যায়াম করেননি তাদের জন্য সব থেকে সহজ শুরু হলো চেয়ারে বসুন, তারপর উঠে দাঁড়ান, আবার বসুন, আবার উঠে দাঁড়ান। এটাকে বলা হয় চেয়ার স্ট্যান্ড। দিনে কয়েকবার এটুকু করলেও মাংসপেশি খানিকটা হলেও সক্রিয় থাকে। এরপর হাতে এবং পায়ে হালকা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে কিছু সহজ এক্সারসাইজ শেখা যায়। হাসপাতালের করিডোরে বা বাড়ির ছাদে যতটুকু সম্ভব হাঁটুন। শরীর একটু ঠিক হলেই রাস্তায়। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো দুটো এক্সারসাইজ, পেলভিক ফ্লোর এক্সারসাইজ এবং কোর মাসেলের এক্সারসাইজ। গাইনোকোলজিক্যাল ক্যান্সারের পেশেন্টের জন্য এই দুটো বিশেষভাবে দরকারি। ফিজিওথেরাপিস্ট এগুলো শিখিয়ে দেবেন, কিন্তু শুধু ফিজিওথেরাপিস্ট থাকলে ব্যায়াম করা
আর ফিজিওথেরাপিস্ট চলে গেলেই বন্ধ, এটা যথেষ্ট নয়। বাড়িতে গিয়েও প্রতিদিন এই ব্যায়াম করা পেশেন্ট এবং ফ্যামিলির নিজস্ব দায়িত্ব। তবে যদি অ্যানিমিয়া থাকে, হার্ট বা শ্বাসের সমস্যা থাকে, তাহলে সেই অনুযায়ী আলাদা ধরনের এক্সারসাইজ পরিকল্পনা দরকার। সেটা ডাক্তার এবং ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। অস্টিওপোরোসিস থাকলে আরো বেশি শারীরিক অ্যাক্টিভিটি দরকার, যাতে বসে না পড়েন। এবং একটা কথা মনে রাখুন, নিয়মিত এক্সারসাইজ শুধু এখনকার চিকিৎসার জন্য নয়। রিসার্চ বলছে নিয়মিত শারীরিক কার্যকলাপ ভবিষ্যতে দ্বিতীয় ক্যান্সার হওয়ার ঝুঁকিও কমিয়ে দেয়। সিমটম ছোট মনে হলেও চুপ করে থাকবেন না। অনেক পেশেন্ট ভাবেন একটু পেট ফাঁপা, একটু বমি ভাব, অল্প খেলেই পেট ভরে যাওয়া, এগুলো তো ছোটখাটো সমস্যা, ডাক্তারকে বিরক্ত করার নিশ্চয়ই দরকার নেই। এই ভাবনাটা আরো একটা ভুল। এই ছোট ছোট সিমটম গুলো আসলে শরীরের সংকেত। এগুলো উপেক্ষা করতে থাকলে পেশেন্ট অজান্তেই দিনে 3টি মিলের বদলে 1টা বা 2টো মিল খেয়ে নেবে। স্ন্যাক্স বন্ধ হয়ে যাচ্ছে এবং নিউট্রিশনের ঘাটতি আরো গভীর হচ্ছে অজান্তে। এই সিমটম গুলো যদি দেখেন, তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে জানান। অল্প খেলেই পেট ভরে যাওয়া, পেট ফাঁপা বা ব্লোটিং, বমি ভাব, কনস্টিপেশন, জিভের স্বাদ বদলে যাওয়া, ঢোক গিলতে কষ্ট হওয়া, আগে ভাগে জানালে সমাধান সহজ। হয়তো একটু বমির ওষুধ, কনস্টিপেশনের ওষুধ বা প্রোকাইনেটিক দিলেই সমস্যা মিটে যাবে। ডায়েটের টেক্সচার একটু বদলালেই খাওয়া স্বাভাবিক হয়ে যেতে পারে। দেরি করলে সমস্যাটা বড় হবে এবং তখন সমাধানও কঠিন হয়ে পড়বে। চিকিৎসার পরে ডিটক্স, ক্লেন্সিং এবং হঠাৎ ডায়েট বদলের ফাঁদ। চিকিৎসা শেষ হওয়ার পরে অনেক পেশেন্ট ভাবেন শরীরটাকে এবার পরিষ্কার করতে হবে। শুরু হয় ডিটক্স ড্রিঙ্ক, ক্লেন্সিং ডায়েট, বন্ধুর দেওয়া কোনো সিরাপ বা ট্যাবলেট। এগুলোর কোনোটাই ডাক্তারকে না জিজ্ঞাসা করে খাবেন না এবং হঠাৎ করে ডায়েট বদলালেও তা ডাক্তারকে জানান। কারণ শরীর যেভাবে পুষ্টি নিতে অভ্যস্ত, সেটা হঠাৎ বদলে গেলে লিভার এবং মেটাবলিজম বিভ্রান্ত হয়ে যেতে পারে। এই সময় মুখ বদলানোর জন্য মেডিটেরেনিয়ান স্টাইল প্যাটার্ন অনুসরণ করতে পারেন। হোল গ্রেন, লেগুম, ফল, শাকসবজি, বাদাম এবং বীজ, এই ধরনের সুষম খাবার, সঙ্গে যথেষ্ট জল আর প্রোটিন। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখুন। ডাক্তারদের থেকে জেনে নিন আপনার টার্গেট ওয়েট কত। প্রতি মাসে একবার করে ওজন রেকর্ড করে রাখুন। দেখুন টার্গেট ওয়েটের কত কাছে আপনি পৌঁছতে পারছেন। মনে রাখবেন, শুধু সাপ্লিমেন্ট খেলে দীর্ঘমেয়াদে শরীর ভালো থাকবে না। আসল কাজ করে সুষম খাবার এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ, এই দুটো মিলে। এতক্ষণ ধরে যা বললাম তার মর্ম একটাই, গাইনোকোলজিক্যাল ক্যান্সারের চিকিৎসায় নিউট্রিশন কোনো বোনাস বিষয় নয়, এটা চিকিৎসার একটা অবিচ্ছেদ্য অংশ। ডায়াগনোসিস থেকে শুরু করে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন এবং তারপরেও প্রতিটি স্তরে আলাদা আলাদা ভাবে নিউট্রিশনের দিকে নজর দিতে হবে। এখন আপনার হাতে একটা চেকলিস্ট দিচ্ছি, এটা প্রতিটা ডাক্তারি ভিজিটেও ব্যবহার করতে পারেন। ডায়াগনোসিসের সময় আগের 3 থেকে 6 মাসে হঠাৎ ওজন বেড়েছে বা কমেছে কিনা তা ডাক্তারকে জানান। ডাক্তার কি সার্কোপিনিয়া এবং ম্যালনিউট্রিশনের স্ক্রিনিং করেছেন? এনার্জি এবং প্রোটিনের দৈনিক টার্গেট কত সেটা জেনে নিন। চিকিৎসা চলাকালীন প্রতি 2 সপ্তাহ অন্তর ওজন মাপুন এবং তার রেকর্ড রাখুন। স্বাভাবিক খাবারের অর্ধেকও যদি খেতে না পারেন নিয়মিত, সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান। প্রেসক্রিপশনের বাইরে কোনো সাপ্লিমেন্ট, পাউডার বা প্রসাদ খেলে তা অবশ্যই ডাক্তারকে বলুন। চিকিৎসা শেষ হওয়ার পরে প্রতি মাসে একবার করে ওজন রেকর্ড করুন। প্রয়োজনে হিমোগ্লোবিন, ভিটামিন ডি, B12 এবং অ্যালবুমিন পরীক্ষা করতে থাকতে হবে। নিয়মিত অ্যারোবিক্স এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ করুন। শুধু শুয়ে বসে রেস্ট নিলে তা শরীরের জন্য রীতিমতো বিপজ্জনক। মনে রাখুন, যতক্ষণ আপনি ডাক্তারকে বলছেন না, ডাক্তারও আপনার সেই সমস্যার কথা জানছেন না। আসছে পরবর্তী সিরিজ। আমার আরো কিছু রিসার্চ আর্টিকেল আসছে যেখানে আমি ওভারিয়ান, ইউটেরাস বা সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে আলাদা আলাদা নিউট্রিশনের ব্যাপারে খোঁজ খবর দেব। কারণ আলাদা আলাদা ক্যান্সারের আলাদা আলাদা ধরনের নিউট্রিশন চ্যালেঞ্জ। বলাই বাহুল্য, এই ধরনের সচেতনতা যেন পেশেন্টের জন্য ট্রিটমেন্টের আউট অফ সিলেবাস। তবে যুদ্ধে জিততে চাই ঠিক সেসবই। আজ এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।